আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবম দশম শ্রেণী স্থির বিদ্যুৎ লেকচার 3। আজকে আমরা ইলেকট্রোস্কোপ নিয়ে আলোচনা করব। ইলেকট্রোস্কোপ এটা এমন একটা ডিভাইস, এমন একটা যন্ত্র যেটার মাধ্যমে কোনো বস্তুতে চার্জের উপস্থিতি জানা যায়, চার্জের প্রকৃতি জানা যায়। অর্থাৎ কোনো বস্তুতে চার্জ আছে কি না এই ইলেকট্রোস্কোপের মাধ্যমে জানা যাবে, আর চার্জের প্রকৃতি সম্পর্কে জানা যাবে। চার্জটা পজিটিভ না নেগেটিভ এটা জানা সম্ভব। এই যে আমাদের যে উদাহরণটা আমরা যেটা দেখাইছিলাম, যে একটা কাচের একটা রড, এটাকে যখন সিল্ক দ্বারা ঘষা হয়, তখন কি হয়, কাচের রডটা পজিটিভলি চার্জ। এখন এই বস্তুটাতে চার্জ আছে এটা বোঝার জন্য কি করতে হবে, এটাকে ইলেকট্রোস্কোপের কাছে আনতে হবে। আচ্ছা, বস্তুকে বিভিন্নভাবে চার্জ করা যায়। প্রথমত কন্ডাকশন, এরপর আছে ইন্ডাকশন, আবার ফ্রিকশন। যে একটা বস্তু কন্ডাকশনের মাধ্যমে এটাকে চার্জিত করা যাবে, ইন্ডাকশনের মাধ্যমে করা যাবে, ফ্রিকশনের মাধ্যমে করা যাবে। অর্থাৎ ফ্রিকশনটা কি ঘর্ষণ, ইন্ডাকশনটা হচ্ছে আবেশ, আর কন্ডাকশনটা হচ্ছে পরিবহন। এই তিন ভাবে একটা বস্তুকে আমরা চার্জিত করতে পারি বা চার্জ করতে পারি। কন্ডাকশনটা কি, সরাসরি আমরা কি করি, এখানে আরেকটা চার্জ অবজেক্ট, এখানে একটা চার্জ অবজেক্ট এর সাথে টাচ করে, কন্ট্যাক্টে আনি। ধরো এটা যদি পজিটিভ চার্জ হয়, তাহলে এই বস্তুটাও পজিটিভলি চার্জ হয়ে যাবে। এটা হচ্ছে কন্ডাকশন বা চার্জের পরিবহন। এরপর কি ইন্ডাকশনের ক্ষেত্রে কি করা হয়, ইন্ডাকশনের ক্ষেত্রে এই বস্তুটাই থাকবে, এই যে একটা চার্জ অবজেক্ট, এটাকে এবার আমি এর সাথে টাচ করাবো না, এর সংস্পর্শে বা কন্ট্যাক্টে আনবো না। ধরি এটা নেগেটিভলি চার্জ, এটা যদি নেগেটিভলি চার্জ হয় তাহলে কি হবে, এখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে এই ইলেকট্রনগুলোকে সে এই পাশে পাঠাবে, আর এখানে একটা পজিটিভ রিজন তৈরি হবে। তাহলে এটাকে বলে কি ইন্ডাকশন বা আবেশ। এই প্রক্রিয়াতেও একটা বস্তুকে চার্জ করা যায়। আর হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ, যেটা আমরা আগেও দেখাইছি। কি করা হয়, এরকম একটা কাঁচ থাকে, কাঁচের দণ্ড থাকে, সিল্কের কাপড়টা যখন এটাকে ঘষা হয়, এটা পজিটিভলি চার্জ হয়। তাহলে বিভিন্ন ভাবে আমরা কোনো বস্তুকে চার্জ করতে পারি। আচ্ছা, ইলেকট্রোস্কোপে কি কি থাকে, এটা হচ্ছে একটা ধাতব চাকতি, উপরে একটা ধাতব চাকতি লাগানো থাকে, এটা একটা সুপরিবাহী একটা দণ্ড, এখানে ধাতব পাত থাকে। ধাতব পাতটা মূলত গোল্ড বা অ্যালুমিনিয়ামের হয়। এখানে এটা হচ্ছে একটা অপরিবাহী ছিপি, আর এটা একটা কাচের বোতলের মধ্যে এই সেটআপটা রাখা হয়, যার ফলে কি হয়, এখানে কোনো বাতাসের সংস্পর্শে যেন না আসে। এটাকে আইসোলেট করার জন্য মেইনলি এই কাচের বোতলের ভিতরে এটাকে রাখা হয়, আর এই অপরিবাহী ছিপি দ্বারা এটাকে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, তাহলে এই সেটআপটার নাম হচ্ছে কি ইলেকট্রোস্কোপ। এখন এই ইলেকট্রোস্কোপের মাধ্যমে আমরা কি করব, কোন একটা বস্তুতে চার্জ আছে কি না, এবং চার্জ থাকলে সেটা কোন ধরনের চার্জ, পজিটিভ না নেগেটিভ, এটা আমরা জানতে পারবো। ওই যে কাঁচটা যেটা ছিল পজিটিভলি চার্জ, একটা কাচের দণ্ড ছিল, হ্যাঁ, এটাকে যখন এর সংস্পর্শে আনা হবে, কি করবো, প্রথমে আমরা কন্ডাকশনটা দিই, পরিবহনটা দিই। যখন এই যে এর সংস্পর্শে আনা হবে কাচের দণ্ডটাকে, তাহলে এটা হচ্ছে একটা ধাতব চাকতি না, তো এখান থেকে চার্জ গুলো কি হবে, ধাতব চাকতি দিয়ে পরিবহন হবে, এই যে এইদিকে পরিবহন হয়ে এদিক দিয়ে, এই যে আমাদের এখানে ধাতব পাত রাখা আছে, ধাতব পাতটা হচ্ছে গোল্ড বা অ্যালুমিনিয়ামের, এখানেই পজিটিভ চার্জ গুলো এসে জমা হবে।
এর ফলে কি হবে, এই দুটো পাত একে অপরকে বিকর্ষণ করবে, এই দুটো পাত একে অপরকে কি করবে, বিকর্ষণ করে সরাই দিবে এইভাবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে। আর যদি চার্জ না থাকতো, চার্জ যদি না থাকতো তাহলে কি হতো, এই বস্তুটা যদি চার্জড না হতো তাহলে এখানে এখানে কোনো ধরনের ইন্টারেকশনই হতো না, এটা না সরে যেত, না বিকর্ষণ করতো, না আকর্ষণ করতো, এটা যেমন তেমনই থাকতো। যেহেতু এখানে পজিটিভ চার্জ আছে, যেহেতু এখানে পজিটিভ চার্জ আছে, এই চার্জগুলো দিকে পরিবহন হয়ে এখানে এসে এখানে বিকর্ষণ ঘটায়। যদি নেগেটিভ চার্জ হতো, নেগেটিভ চার্জ যদি হতো তাহলে নেগেটিভ চার্জগুলো এদিক দিয়ে পরিবহন হয়ে এখানে চলে আসতো। এর ফলে কি হতো, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, একে অপরকে বিকর্ষণ করতো, একে অপরকে বিকর্ষণ করতো। এর ফলে আমরা বুঝতে পারতাম যে এই যে কাচের দণ্ডটা আছে এর মধ্যে, বা যে কোনো দণ্ডই হোক, যেহেতু এটা নেগেটিভলি চার্জড, এর চার্জের অস্তিত্বটা আমরা জানতে পারতাম যে এর মধ্যে চার্জ আছে কি না। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা একটা নেগেটিভলি চার্জ একটা অবজেক্ট আনছিলাম, এর সংস্পর্শে আনছি, কন্ট্যাক্টে আনছি। এর ফলে কি হয়েছে, এখানে নেগেটিভ চার্জ গুলো পরিবহন পদ্ধতিতে কন্ডাকশনের মাধ্যমে চলে আসছে। এর ফলে কি হলো, এটা একে অপরকে কি করতেছে, দুটো ধাতব পাত একে অপরকে বিকর্ষণ করতেছে। এখন আমরা কি করব, একটা পজিটিভলি চার্জ বডি, একটা পজিটিভলি চার্জ বস্তুকে ধাতব চাকতির কন্ট্যাক্টে আনবো। এই যে ইলেকট্রন গুলো আছে, আর এখানে কি পজিটিভ চার্জ আছে, তো এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। কি হবে, এই ইলেকট্রন গুলো এখান থেকে পরিবহন হবে, একটা একটা করে এখান থেকে ইলেকট্রন পরিবহন হবে। এই একটা ইলেকট্রন এখান থেকে পরিবহন হয়ে এখানে প্লাস মাইনাসে নিউট্রাল হয়ে যাবে, পরে এই ইলেকট্রনটাও যাবে, পরে এটা এটা, এইভাবে সবকটা ইলেকট্রন কি এই পজিটিভের দ্বারা আকর্ষণ হয়ে নিউট্রাল হয়ে যাবে। এর ফলে কি হবে, এর ফলে যে একে অপরকে বিকর্ষণ করতেছিল, এই বিকর্ষণটা থাকবে না। হ্যাঁ, এই বিকর্ষণটা থাকবে না। আর অপরদিকে আমরা যদি এটা করতাম, আমরা যদি এমন করতাম যে এটা নেগেটিভ চার্জ, যেখানে নেগেটিভ চার্জ এরা একে অপরকে কি করছে, বিকর্ষণ করছে, তাহলে এরা ধরো এরকম বিকর্ষিত হয়ে বিকর্ষণ হয়ে আছে এরকম। তাহলে যদি আমরা নেগেটিভ চার্জ জানি, তখন কি হবে, পরিবহন পদ্ধতিতে এই ইলেকট্রন গুলো এখান থেকে পরিবহন হয়ে এখানে চলে আসবে। তখন এই বিকর্ষণের মাত্রাটা আরো বেশি হয়ে যাবে। আগে যদি এরকম বিকর্ষণ করতো, এই যে এতটুকু, হ্যাঁ, আগে যদি বিকর্ষণের মাত্রাটা এরকম হতো, এতটুকু বিকর্ষণ করতেছিল আগে, এখন যখন ইলেকট্রন গুলো এখানে আসছে, তাহলে কি নেগেটিভ চার্জের পরিমাণটা বেড়ে গেছে। নেগেটিভ চার্জের পরিমাণ যখন বেড়ে যাবে, তখন কি হবে, এখানে বিকর্ষণের মাত্রাটা আরো বেড়ে যাবে। আগে এতটুকু বিকর্ষণ করতো, এখন বিকর্ষণটা আরো বেড়ে যাবে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম কিভাবে কন্ডাকশনের মাধ্যমে আমরা কোনো বস্তুতে চার্জের উপস্থিতি সম্পর্কে জানতে পারি এবং কোন প্রকৃতির চার্জ আছে সেটা জানতে পারি। কারণ এখানে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে এখানে কি অলরেডি নেগেটিভ চার্জ করে রাখা হয়েছিল, তাহলে এই নেগেটিভ চার্জটা এখানে পরিবহন হয়ে আসে বিকর্ষণের মাত্রাটা বাড়িয়ে দেয়। এবং এই সেম কাজটা এই কন্ডাকশন বা পরিবহনের মাধ্যমে না করে ইন্ডাকশন বা আবেশের মাধ্যমে করা সম্ভব। এখন যদি আমরা একটা নেগেটিভলি চার্জড অবজেক্টকে এই ধাতব চাকতির কাছাকাছি, নেগেটিভলি চার্জ একটা অবজেক্ট, এটাকে ধাতব চাকতির কাছাকাছি যদি আনা হয়, তখন কি হবে, এই অবজেক্টের যে ইলেকট্রন গুলো আছে, এই ধাতব চাকতিতে কি আছে, ফ্রি ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলোকে সে বিকর্ষণ করবে। এর ফলে ইলেকট্রন গুলো এখানে চলে আসবে। আর এখানে কি, এখানে একটা পজিটিভ রিজিয়ন তৈরি হবে, এখানে একটা পজিটিভ রিজিয়ন তৈরি হবে, আর এই ইলেকট্রন গুলো বিকর্ষণ হয়ে নিচের দিকে ধাতব পাতে চলে আসবে। এর ফলে ধাতব পাত দুটা একে অপরকে কি করবে, একে অপরকে বিকর্ষণ করবে। এখন এই যে বস্তুটা, এটাকে যদি না সরাই, এখানে রাখি, এখানে হাত দেওয়া হবে, তখন কি হবে, তখন ভূমি থেকে তখন কি হবে, এই ইলেকট্রন গুলান এই ধাতব
এই সুপরিবাহী দণ্ড দিয়ে আমার হাত হয়ে ভূমিতে চলে যাবে, তখন কি হবে, এই ইলেকট্রন গুলা ভূমিতে চলে যায়, এখানে কি নেগেটিভ চার্জ গুলো আর থাকতেছে না, তখন কি এখানে শুধুমাত্র পজিটিভ চার্জটা আছে। আর এই পজিটিভ চার্জকে আকর্ষণ করে ধরে রাখছে গিয়ে এই দণ্ডটাকে যদি আমি এখান থেকে সরাই দেই, তখন কি হয়, এই পজিটিভ চার্জ গুলো আবার এই সুপরিবাহী দণ্ড দিয়ে পরিবাহিত হয়ে এই নিচের দিকে চলে আসে। সেম ভাবে এখন যদি আমরা এখানে একটা পজিটিভলি চার্জড একটা অবজেক্টকে, একটা বডিকে যদি আমরা এখানে আঁকি, তখন কি হবে, তখন এই যে আবেশ প্রক্রিয়ায় কি হবে, এই যে এখানকার যে ফ্রি ইলেকট্রন গুলো আছে, হ্যাঁ, ফ্রি ইলেকট্রন গুলো এখানে জমা হবে, এখান থেকেও ফ্রি ইলেকট্রন গুলো পরিবাহিত হয়ে এখানে চলে আসবে, এখানে ফ্রি ইলেকট্রন জমা হবে এবং এখানে কি হবে, এখানে পজিটিভ রিজিয়ন তৈরি হবে, এখন যদি এই বস্তুটাকে এখান থেকে না সরিয়ে এখানে আমার হাতটা রাখি, তখন কি হবে, তখন ভূমি থেকে আমার বডিতে ইলেকট্রন গুলো আমার হাত দিয়ে কি করবে, এখানে চলে আসবে, এসে এই সুপরিবাহী দণ্ড দিয়ে এই ধাতব পাত পর্যন্ত ইলেকট্রন গুলো চলে আসবে, তখন কি হবে, এই যে পজিটিভ চার্জ গুলোকে ইলেকট্রন এসে নিউট্রাল করে দিবে, আর এই ইলেকট্রন গুলো নড়াচড়া করলো না, কারণ কি, কারণ একে ধরে রাখার জন্য এখানে ধাতব পার্টটা, এখানে চার্জ অবজেক্টটা ছিল। এখন যদি এটাকে সরানো হয় এখান থেকে, এটা যদি এখন না থাকতো, তাহলে কি হতো, এটাকে যদি এখন আমি সরাই নিই এখান থেকে, তাহলে এখানে তো নিউট্রাল হয়ে গেছে, এখন এই ইলেকট্রন গুলান যেহেতু একে আকর্ষণ করে ধরে রাখার মতো কেউ নাই, এই ইলেকট্রন গুলান এখন এখান থেকে পরিবাহিত হলো, পরিবহন প্রক্রিয়ায় এই ইলেকট্রন গুলো এই ধাতব পাতে চলে আসবে, তখন কি দুটো ধাতব পাত একে অপরকে বিকর্ষণ করবে। আচ্ছা, মূল কথা হচ্ছে কোনো একটা বস্তুতে যদি চার্জ না থাকে, এটা যদি নিউট্রাল হয়, তাহলে ধাতব পাতের এখানে কোনো প্রকারের ইন্টারঅ্যাকশন হবে না। আর যদি এটা চার্জড হয়, তাহলে ধাতব পাতগুলো একে অপরকে হয় বিকর্ষণ করবে আর নয় আকর্ষণ করবে। আর চার্জের প্রকৃতি জানার জন্য কি করতে হবে, ধরি এখানে যদি নেগেটিভ চার্জ থাকে আগে থেকে যদি নেগেটিভ চার্জ থাকে, আর আমরা যদি এখানে পজিটিভ চার্জ নিয়ে আসি, তখন কি হবে, তখন এই বিকর্ষণের মাত্রাটা কমে যাবে, কারণ কি পজিটিভ নেগেটিভ একে অপরকে কি করবে, নিউট্রাল করে দিবে, তখন বিকর্ষণের মাত্রাটা কমে যাবে। আর যদি আমরা এখানে নেগেটিভ চার্জ যদি আনি, তখন কি হবে, এই ইলেকট্রন গুলো যখন এখানে চলে আসবে, বিকর্ষণের মাত্রাটা তখন আরো বেড়ে যাবে। অর্থাৎ এই ইলেকট্রোস্কোপ ডিভাইসটার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা বস্তুতে চার্জ আছে কি না সেটা জানতে পারি, এবং চার্জ থাকলে সেটা কোন প্রকৃতির চার্জ, পজিটিভ না নেগেটিভ, এটা আমরা জানতে পারি। তড়িৎ ক্ষেত্র, কোন একটি চার্জিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী চার্জটির প্রভাব বিস্তার করে তাকে ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। অর্থাৎ এটা একটা চার্জ প্লাস কিউ নামের একটা চার্জ, এই চার্জিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী চার্জটা প্রভাব বিস্তার করবে, তাকে আমরা ওই চার্জটি কি বলবো, তড়িৎ ক্ষেত্র বলবো। ধরি এই চার্জ হচ্ছে প্লাস কিউ, এর চারদিকে এই অঞ্চলব্যাপী যদি কোনো চার্জ আনা হয় এর মধ্যে, Q0 মানে একটা চার্জ আনা হলো ফিল্ডের ভিতরে, কাছাকাছি কোনো একটা জায়গায় Q0 মানে একটা চার্জ আনা হলো, ধরি এটা পজিটিভ চার্জ, তাহলে কি হবে, এই ফিল্ডের কাছাকাছি যখন আসবে একে অপরকে বিকর্ষণ করবে। আর যদি এটা নেগেটিভ চার্জ হতো, তাহলে কি ফিল্ডের কাছাকাছি আনলে এটা একে অপরকে আকর্ষণ করতো। আর যে অঞ্চলব্যাপী এই আকর্ষণ বা বিকর্ষণের প্রভাবটা বিস্তার করবে, যে অঞ্চলব্যাপী, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কি, ওই চার্জটা তড়িৎ ক্ষেত্র। এখন এই পজিটিভ চার্জের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা এইভাবে না দেখিয়ে মাইকেল ফ্যারাডে কি করছিলেন, এটাকে লাইনস অফ ফোর্স বা বলরেখার মাধ্যমে
দেখানোটা উত্তম মনে করতেন। অর্থাৎ এই যে প্লাস কিউ চার্জটা আছে এখান থেকে এই প্লাস কিউ যে চার্জটা আছে এখান থেকে বলরেখাগুলো কি করে, বলরেখা হচ্ছে কাল্পনিক রেখা, কাল্পনিক রেখা যার মাধ্যমে আমরা তড়িৎ ক্ষেত্রকে অনুভব করতে পারি বা বুঝতে পারি। একটা পজিটিভ চার্জ থেকে কি হয়, বলরেখাগুলা বাইরের দিকে বেরিয়ে যেত এইভাবে। তাহলে পজিটিভ চার্জ থেকে কি হয় বলরেখাগুলো বাইরের দিকে বেরিয়ে যায়। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয়, নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলরেখা এটা ভেতর দিকে প্রবেশ করে। নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলরেখা কি করে, ভেতর দিকে প্রবেশ করে এরকম। হ্যাঁ, বলরেখাগুলো ভেতর দিকে প্রবেশ করে। আচ্ছা, তাহলে এখন আমাদের বোর্ডটা হচ্ছে কেমন, এটা হচ্ছে দ্বিমাত্রিক বা 2D, বাট আসলে এই বলরেখাগুলো কিন্তু ত্রিমাত্রিক ভাবে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এটা যদি আমার একটা চার্জ হয় প্লাস কিউ, এখান থেকে চারদিকে অর্থাৎ সকল দিকেই হ্যাঁ ত্রিমাত্রিক ভাবে বলরেখাগুলো ছড়িয়ে পড়বে। অর্থাৎ এইদিকেও আসবে, এইদিকেও বেরিয়ে যাবে, এইদিকে প্রত্যেকটা দিকে বলরেখাগুলো বেরিয়ে যায় ত্রিমাত্রিক ভাবে। পজিটিভ চার্জ থেকে ত্রিমাত্রিক ভাবে বলরেখাগুলো বের হয়ে যায়। আর যদি এটা নেগেটিভ চার্জ হতো তাহলে ত্রিমাত্রিক ভাবে বলরেখাগুলো সব দিক দিয়ে এখানে প্রবেশ করতো। বাট যেহেতু আমাদের বোর্ডটা কি 2D, আমরা এটাকে এইভাবে দেখতে পাচ্ছি। বাট আসলে কি বলরেখা এদিকে যাচ্ছে বলরেখা এদিক দিয়ে বেরিয়ে আসতেছে, আবার ভেতরের দিকে ওদিকে বলরেখাটা কি বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে পজিটিভ চার্জটা কি এই এর চারপাশে যে অঞ্চল ভেবে প্রভাবটা বিস্তার করবে, অর্থাৎ অন্য একটা চার্জকে এর কাছাকাছি আনলে যে অঞ্চলের মধ্যে চার্জটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। চার্জটা তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা কি বললাম যে বলরেখা কি হয়, পজিটিভ চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো এইভাবে ত্রিমাত্রিক ভাবে চার্জ থেকে বাইরের দিকে বেরিয়ে যায়, অর্থাৎ দিক দেখায় কি বাইরের দিকে। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো কাল্পনিক রেখাগুলা নেগেটিভ চার্জের ভিতরের দিকে প্রবেশ করে। পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো বাইরের দিকে বের হয়ে যায় ত্রিমাত্রিক ভাবে, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি চতুর্দিক দিয়ে বলরেখাগুলো ভেতর দিকে প্রবেশ করে। তাহলে যদি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ এভাবে কাছাকাছি রাখা হয়, তখন কি হবে, তখন এখান থেকে বলরেখাটা এইভাবে বের হয়ে, এটা কিন্তু কাল্পনিক রেখা, হ্যাঁ কাল্পনিক রেখা। তড়িৎ ক্ষেত্রের যে দিক এটা বোঝার জন্য এই রেখাগুলা আঁকা হয়। আচ্ছা, তাহলে কি হবে, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে বলরেখার ডিরেকশন, হ্যাঁ বলরেখার ডিরেকশন কোন দিকে, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। এই যে এইভাবে বলরেখাগুলো কি করবে, পজিটিভ থেকে বের হবে এবং নেগেটিভের দিকে প্রবেশ করবে। আচ্ছা, তো এটা কখন হলো, যখন এইদিকে পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ আছে। এখন এমন যদি হয় যে দুইটা পজিটিভ চার্জ থাকে কিংবা দুইটা নেগেটিভ চার্জ থাকে, তখন তাহলে কিরকম হবে বলরেখার চেহারাটা। আচ্ছা, এখানে আমরা দুইটা পজিটিভ চার্জ দেখতে পাচ্ছি। এই দুটো পজিটিভ চার্জ কি, এদের ক্ষেত্রে বলরেখার ডিরেকশনটা হবে কিরকম, এরকম দেখতে, যেমনটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি সে এরকম হবে। হ্যাঁ, এই যে বলরেখাগুলো বাঁকা হয়ে এদিকে চলে যাচ্ছে। দুইটা পজিটিভ চার্জ কাছাকাছি রাখলে এরকম বলরেখা পাওয়া যাবে, দুইটা নেগেটিভ চার্জ যদি কাছাকাছি থাকে তাহলে এরকম বলরেখা পাওয়া যাবে। কারণ কি, এরা একে অপরকে বিকর্ষণ করতেছে, এরা একে অপরকে কি করতেছে, বিকর্ষণ করতেছে। আকর্ষণ করার সময় কি হচ্ছিল, বলরেখাগুলো এই পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভের দিকে প্রবেশ করতেছিল। আর বিকর্ষণের ক্ষেত্রে কি হবে, বলরেখাগুলো একে অপর থেকে এভাবে সরে যাবে। আর খেয়াল রাখতে হবে যে বলরেখার ক্ষেত্রে আমাদের বোর্ড 2D হওয়ায় আমরা বলরেখাকে এভাবে দেখাচ্ছি, বাট আসলে কি বলরেখাগুলো চতুর্দিক দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা দিকে বলরেখা কি পজিটিভ চার্জের ক্ষেত্রে বের হয়ে যাচ্ছে, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো
ভেতর দিকে প্রবেশ করছে প্রত্যেকটা ডিরেকশন থেকে 3D, বাট আমাদের বোর্ডটা 2D হয়, আমরা সেটা দেখাতে পারি না। আচ্ছা, বলরেখার কিন্তু মোটে 4টা নিয়ম আছে। প্রথম নিয়মটা কি ছিল, যে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো বের হয়ে যাবে আর নেগেটিভ চার্জে বলরেখাগুলো প্রবেশ করবে। এটা ছিল প্রথম নিয়ম। বলরেখার দ্বিতীয় নিয়ম হচ্ছে চার্জের পরিমাণটা যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে। চার্জের পরিমাণ যত বেশি হবে এখানে বলরেখার সংখ্যাটা তত বেশি হবে। যদি এখানে +10 কুলম্ব হয় চার্জ, তাহলে যতগুলো বলরেখা এখান থেকে বের হবে +100 কুলম্ব হলে কিন্তু তার তুলনায় 10 গুণ বেশি বলরেখা এখান থেকে বের হবে। আরেকটা বিষয়, বলরেখাগুলো যেই এরিয়াতে বেশি কাছাকাছি আছে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের পরিমাণটা বেশি। অর্থাৎ যদি আমরা একটা নির্দিষ্ট এরিয়া কল্পনা করি, এইটা আমরা যদি একটা নির্দিষ্ট এরিয়া কল্পনা করি, আমরা দেখব যে এই এরিয়াটা যত কাছে আসতেছে এর মধ্যে দিয়ে তত বেশি বলরেখা অতিক্রম করবে। এরিয়াটা যত কাছে আসবে এর মধ্যে বলরেখাটা তত বেশি অতিক্রম করবে। আমরা ছবিটা আরেকটু ভালোভাবে যদি আঁকাই, আমার একটা নির্দিষ্ট এরিয়া আছে আমার কাছে, এই হচ্ছে সেই এরিয়াটা। এখন এই নির্দিষ্ট ক্ষেত্রফলটা, এই নির্দিষ্ট এরিয়াটা যখন এখানে আসে এর মধ্যে কয়টা বলরেখা যায়? 2টা যায়। এখন এই এরিয়াটাকে যখন আমি টেনে এখানে নিয়ে আসবো, হ্যাঁ, এই এরিয়াটাকে এখান থেকে আমি এইখানে নিয়ে আসলাম, তখন এর ভিতর দিয়ে 3টা বলরেখা যায়। এর ভিতর দিয়ে কয়টা বলরেখা যায়? 3টা বলরেখা যায়। অর্থাৎ এটাকে আমি যত কাছে নিয়ে আসবো এই নির্দিষ্ট ক্ষেত্রফলটাকে, তত বেশি বলরেখার ভেতর দিয়ে অতিক্রম করবে। আর এটাকে আমি যত দূরে নিয়ে যাব এর মধ্যে বলরেখা তত কম সংখ্যক অতিক্রম করবে। অর্থাৎ এর মধ্যে দিয়ে এই নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত বেশি বলরেখা অতিক্রম করে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা তত বেশি। কখন এর মধ্যে দিয়ে বেশি বলরেখা অতিক্রম করবে? যখন বলরেখাগুলো বেশি কাছাকাছি থাকবে। অর্থাৎ এই যে এখানে বলরেখাগুলো অধিক কাছাকাছি আর এখানে বলরেখাগুলো কি দূরে সরে যাচ্ছে, তাহলে আমরা যত কাছে আসবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা তত বেশি হবে। প্রাবল্য বা ইন্টেন্সিটি বা স্ট্রেংথ, হ্যাঁ, যত কাছে আসবো আমরা এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা তত বেশি। কারণ কি, বলরেখাগুলো ততটা কাছাকাছি চলে আসে। আর আমরা যত দূরে যাই বলরেখাগুলো তত দূরে সরে যায়। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কম হয়। আরেকটা বিষয়, 4 নম্বর রুল যেটা বলরেখার ক্ষেত্রে, 4 নম্বর নিয়মটা হচ্ছে যে একটা চার্জের বলরেখা আরেকটা চার্জের বলরেখাকে কখনো কি করবে না, ওই একটা চার্জের বলরেখা কখনো আরেকটা চার্জের বলরেখার উপর দিয়ে যাবে না, ওভারল্যাপ করবে না। হ্যাঁ, কখনো একটা চার্জের বলরেখা আরেকটা চার্জের উপর দিয়ে আরেকটা চার্জের বলরেখার উপর দিয়ে যাবে না। যে কারণে কি হয়, এই দুইটা পজিটিভ চার্জ যখন থাকে কি হয়, এই বলরেখাগুলা যখন পজিটিভ চার্জ থাকে তখন কি হয়, বলরেখাগুলো আমি এইভাবে এই দিকে চলে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রেও কি হয়, এই ক্ষেত্রেও বলরেখাগুলো এই দিকে চলে আসে। কারণ কি, কারণ হচ্ছে বলরেখার নিয়ম হলো একটা চার্জের বলরেখা আরেকটা চার্জের বলরেখাকে কখনো অতিক্রম করতে পারবে না। সেম যখন আমাদের এমন হবে যে একটা চার্জ হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, এখান থেকে কি বলরেখাগুলা প্লাস চার্জ থেকে বলরেখাগুলো বের হয়ে মাইনাস চার্জের দিকে প্রবেশ করে। তো এই ক্ষেত্রেও কি, এই চার্জের যে বলরেখা এবং এই চার্জের যে বলরেখা এরা একে অপরকে ওভারল্যাপ করে না, একটা আরেকটার উপর দিয়ে যায় না।
এটা হচ্ছে বলরেখার একটা বিশেষ ধর্ম। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আমরা তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র সঙ্গে আমরা বলছিলাম এরকম যে কোন একটা চার্জের প্রভাব যে অঞ্চলব্যাপী বিস্তার করে সেই অঞ্চলটাকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তীব্রতাটা কিরকম, এটা বোঝায় যে একটা চার্জের আমরা দেখালাম না একটা চার্জের ক্ষেত্রে কি হয়, একটা পজিটিভ চার্জ এখান থেকে যখন বলরেখাগুলো বের হয়ে যায়, এই পাশে দেখালাম না, জাস্ট এইদিকে দেখাচ্ছি। তো কি একটা নির্দিষ্ট ক্ষেত্রফলকে যখন আমি একটা নির্দিষ্ট এরিয়াকে যখন আমি কল্পনা করি, তখন কি যত দূরে যাই ওর মধ্য দিয়ে তত কম বলরেখা অতিক্রম করে, আর যত কাছে আসি এই ক্ষেত্রফলটাকে যখন আমি এখানে নিয়ে আসবো, কি এর মধ্য দিয়ে দুইটা বলরেখা যাচ্ছে, দুইটা বলরেখা যাচ্ছে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, আর দূরে নিয়ে গেলে মাত্র একটা বলরেখা এর মধ্য দিয়ে অতিক্রম করে। তাহলে বলরেখা যত কাছাকাছি থাকবে সেখানে তড়িৎ ক্ষেত্রের মানটা তত বেশি। অর্থাৎ চার্জের যত কাছাকাছি চিন্তা করা হয়, চার্জের কাছাকাছি পয়েন্টে কি, চার্জের কাছাকাছি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের তীব্রতাটা বেশি think আর চার্জ থেকে যত দূরে যাওয়া হয় তড়িৎ ক্ষেত্রের তীব্রতাটা তত কম হয়। আর এই তীব্রতাকে বলা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে আমরা একটা পজিটিভ চার্জ দেখতে পাচ্ছি, এই পজিটিভ চার্জ থেকে কি বলরেখাগুলো বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। Q0 বা Q0 নামের একটা পজিটিভ চার্জ হিসাবে সুবিধার্থে এটাকে আমরা পজিটিভ চার্জ নিলাম, এটা নেগেটিভ চার্জ হলেও কোনো অসুবিধা নাই। Q0 এমন একটা চার্জ, এই চার্জটাকে বলে কি টেস্ট চার্জ। টেস্ট চার্জ, চার্জটাকে কি বলা হয়, টেস্ট চার্জ। অর্থাৎ এই চার্জটার মান খুব ছোট, খুব ক্ষুদ্র মানের একটা চার্জ Q0। আর এক্ষেত্রে আমরা বলছি পজিটিভ, তাহলে এটা খুব ক্ষুদ্র একটা পজিটিভ চার্জ, খুব ক্ষুদ্র একটা পজিটিভ চার্জ। লেখা আছে যে Q0 টেন্ডস টু 0, অর্থাৎ চার্জটা জিরোর কাছাকাছি, চার্জটা খুব ছোট বাট স্টিল চার্জ আছে, পজিটিভ চার্জ। এখন এই চার্জের যে একটা অঞ্চলব্যাপী কি, একটা অঞ্চলব্যাপী এই চার্জের প্রভাব বিস্তার করবে, তাই না? একটা অঞ্চলব্যাপী এই চার্জটার প্রভাব বিস্তার করবে। অর্থাৎ একটা অঞ্চলের মধ্যে অন্য একটা চার্জকে যদি আনা হয়, এই চার্জটা তার উপর একটা বল প্রযুক্ত করবে, বল প্রযুক্ত করবে। যদি এটা পজিটিভ চার্জ হয় তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে, যদি নেগেটিভ চার্জ হয় একে অপরকে আকর্ষণ করবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে পজিটিভ চার্জ আনছি, একটা টেস্ট চার্জ যেটা খুব ছোট আকারের দিক দিয়ে, পরিমাণের দিক দিয়ে খুব ছোট একটা চার্জ, টেস্ট চার্জ। তাহলে কি এখানে বিকর্ষণ হবে, এই প্লাস Q0 চার্জটার উপরে F বল প্রয়োগ, F মানে বলটা প্রয়োগ করে। আর আমরা কি বলছিলাম যে চার্জটা মানে আমরা চার্জে যত কাছাকাছি থাকবো সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা তত বেশি পরিমাণে বল অনুভব করবে। আর যত দূরে যাব প্রাবল্যের মানটা তত কম হবে, তত কম বল অনুভব করবে। তাহলে আমাদের টেস্ট চার্জটা F বল অনুভব করতেছে, টেস্ট চার্জটা F বল অনুভব করতেছে এই ফিল্ডের মধ্যে, টেস্ট চার্জটা F বল অনুভব করতেছে। তাহলে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান লেখা যায় F বাই Q0। E সমান লেখা যায় কি F বাই Q0। কি হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি বা স্ট্রেংথ। হ্যাঁ, যত কাছাকাছি আছি আমরা চার্জের, যত কাছাকাছি আছি সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা তত বেশি। চার্জ থেকে আমরা যত দূরে যাব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত কম হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা এরকম যে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে রাখলে ওই আধানটা যে পরিমাণ বল অনুভব করে তা হলো ওই বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কোন বিন্দুর জন্য? যেই বিন্দুতে আমরা আমাদের টেস্ট চার্জকে রাখছি। এখানে উল্লেখ্য যে বল কি, বল হচ্ছে আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর রাশি। আর চার্জ হচ্ছে স্কেলার, তাহলে একটা ভেক্টরকে একটা স্কেলার দ্বারা ভাগ করলে আমরা পাই ভেক্টর। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র যেটা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা, সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি, সেটা একটা
ভেক্টর রাশি। তাহলে এফ এর দিক যেটা, ই এর দিকও সেটা। এখানে এফ এর দিক কি? এফ এর দিক হচ্ছে এখান থেকে এই দিকে, হ্যাঁ, প্লাস কিউ চার্জ, কিউ জিরো বা কিউ নট চার্জের উপরে এফ বল প্রয়োগ করে। আর এই বলটা ডিরেকশন হচ্ছে কি এদিক থেকে এইদিকে। তাহলে ই এর ডিরেকশন হবে কি? ই এর ডিরেকশন হবে, ই এর ডিরেকশন হবে এদিক থেকে এদিকে। হ্যাঁ, আর এটাকে আরো সঠিকভাবে লিখতে গেলে লিখতে হয় ই ইকুয়াল টু লিমিট কিউ নট টেন্স টু জিরো এফ বাই কিউ জিরো, অর্থাৎ ই সমান আমাদের এফ বাই কিউ জিরো, বাট আমাদের এই কিউ জিরো যে চার্জটা এটা খুব ক্ষুদ্র হতে হবে, এটার মান হবে খুবই ক্ষুদ্র, খুব ছোট। এখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটার দিক বোঝার চেষ্টা করব। এটা যখন একটা সরল রেখা যায় তখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা বোঝা খুব সহজ, যে ফোর্সের ডিরেকশনটা যেদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা সেদিকে। এখন যদি এমন হয় এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে, বলরেখাগুলো এখান থেকে বের হয়ে এখানে প্রবেশ করছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা কোনটা? কারণ যখন সরল রেখা ছিল বলরেখাটা, হ্যাঁ, বলের দিক ছিল এটা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকও ছিল এটাই। এখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক কোনটা? এখানে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা চেঞ্জ হবে। অর্থাৎ এই বিন্দুতে বলরেখা কি করে? বলরেখা এখান থেকে বের হয় এখানে প্রবেশ করছে, হ্যাঁ, প্লাস থেকে বের হয় মাইনাসে প্রবেশ করে। তাহলে এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, এই স্পর্শক বরাবর, হ্যাঁ, স্পর্শক বরাবর এই দিকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক। তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এটা। এই পয়েন্টে স্পর্শক আঁকলে এটা হচ্ছে আমার এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক। এই পয়েন্টে যদি স্পর্শক আঁকি তাহলে সেটা হচ্ছে আমাদের এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক। এইখানে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে এই পয়েন্টটাতে তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে এটা। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে? তড়িৎ ক্ষেত্রের দিকটা প্রত্যেকটা পয়েন্টের জন্য চেঞ্জ হচ্ছে। আর এখানে এটা সহজ ছিল বোঝাতে, তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে বলের দিকে, আর এখানে কি তড়িৎ ক্ষেত্রের দিকটা প্রত্যেকটা বিন্দুতে চেঞ্জ হয়। তাহলে এই যে স্পর্শক বরাবর, হ্যাঁ, যেই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রটা জানতে চাই সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকলে এই যে সরলরেখাটা এর ডিরেকশনটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে আমরা কি বললাম? একটা চার্জ প্লাস কিউ, এটা একটা অঞ্চলব্যাপী তার প্রভাব বিস্তার করে। এর মধ্যে কোন একটা বিন্দু পি, এই বিন্দুতে চার্জ আছে কিউ জিরো বা কিউ নট একটা চার্জ আছে, সেটা হলো পজিটিভ চার্জ। এটা হচ্ছে টেস্ট চার্জ, অর্থাৎ এই চার্জটার পরিমাণ হবে খুবই ছোট। তাহলে এই চার্জটা একটা বল অনুভব করবে। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা কি ছিল? তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা ছিল একটা চার্জের, যে অঞ্চলব্যাপী একটা চার্জের প্রভাব বিস্তার করে, অর্থাৎ ওই অঞ্চলের মধ্যে অন্য একটা চার্জ আসলে আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে, ওই অঞ্চলটা ছিল কোন একটা চার্জের তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইন্টেন্সিটিটা হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রটা, এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো একটা বিন্দুতে একক আধান যে পরিমাণ বল অনুভব করে সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। হ্যাঁ, আমরা কি লিখলাম একটু আগে, যে ইকুয়াল টু লিমিট কিউ নট টেন্স টু জিরো এফ বাই কিউ জিরো। এই লিমিটের পার্টটা চাইলে স্কিপ করা যায়, লেখা যায় যে ইজ ইকুয়াল টু এফ বাই কিউ জিরো বা কিউ নট তাহলে এই চার্জ থেকে এই চার্জের ডিস্টেন্স, দূরত্ব কতটুকু? বললাম আর। তাহলে এফ বের করতে যাচ্ছি। কুলম্ব ফোর্সের সূত্র, কুলম্ব বলের সূত্র কি? এফ ইকুয়াল টু
কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে কে এখানে কিউ ওয়ানটা হচ্ছে আমাদের কিউ 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 টুটা হচ্ছে আমাদের কিউ জিরো বা কিউ নট, আর ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এফ এর মান, এটা হচ্ছে আমাদের এফ এর মান। আর ই ইকুয়াল টু কি? ইকুয়াল হচ্ছে ইকুয়ালস টু এফ বাই কিউ, ইকুয়ালস টু এফ বাই কিউ জিরো। তাহলে এফ কি? এফ হচ্ছে আমাদের কে কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার, কে কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার। হ্যাঁ, নিচের একই সাইড কিউ জিরো, কিউ নট ইকুয়াল টু কি? কে কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার 1/কিউ জিরো কিউ নট, যেটা কাটে তাহলে কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ ক্ষেত্রের মান ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, ইকুয়াল টু কি? কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা খেয়াল করতে পারছি যে এই চার্জের মানটা, এই যে কিউ চার্জ, যার এই ফিল্ড, এই চার্জের মানটা যত বেশি হবে তড়িৎ ক্ষেত্রটা তত বেশি হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত বেশি হবে। আর এই ডিস্টেন্সটা যত বাড়বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা তত কমবে। যেটা আমরা এতক্ষণ ধরে বলতেছি যে যত আমরা দূরে যাব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতাটা তত কম হবে। এখানেও তাই বলছে, আর যদি বেশি হয়, দূরত্ব যদি বেশি হয়, এটা কম হবে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি এটা আমরা বুঝলাম। এখন আমরা বুঝবো তড়িৎ বিভব, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে তড়িৎ বিভবটা কি? ওই যে প্লাস কিউ একটা চার্জ, হ্যাঁ, এর একটা ফিল্ড আছে, ফিল্ডের বাইরে কোন একটা বিন্দু, এখানে একটা চার্জ আছে। তাহলে এই চার্জটাকে যদি আমি, এটা কি একটা প্লাস চার্জ, প্লাস চার্জ। তাহলে এই চার্জকে যদি আমি এখান থেকে এই পয়েন্টটাতে, এখান থেকে এই পয়েন্টে যদি আনতে চাই, তাহলে আমাকে বলের বিরুদ্ধে একটা কাজ করতে হবে। কোন বলের বিরুদ্ধে? এটা একটা পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ। সো এই ফিল্ডের ভেতরে, এই ক্ষেত্রের ভেতরে যখন এই চার্জটাকে আনতে চাইবো, তখন কি হবে? তখন দেখা যাবে এটা একে অপরকে বিকর্ষণ করতেছে, একে অপরকে বিকর্ষণ করতেছে। তখন এই বিকর্ষণের বিরুদ্ধে বল প্রয়োগ করে এই চার্জটাকে আমার এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে হবে। অর্থাৎ যখন আমাকে বিকর্ষণ বলের বিরুদ্ধে সমপরিমাণ বল প্রয়োগ করে যখন আমাকে এই চার্জটাকে এখান থেকে এখানে আনতে হচ্ছে, তখন একটা কাজ করতে হচ্ছে। এটা কেমন কাজ? এটা হচ্ছে ঋণাত্মক কাজ। কার সাপেক্ষে ঋণাত্মক? এই বিকর্ষণ বলের সাপেক্ষে ঋণাত্মক, এই বিকর্ষণ বলের সাপেক্ষে ঋণাত্মক কাজ। এখন এই চার্জটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে কি হয়? নেগেটিভ হলে এটা একেবারে আকর্ষণ করে। তো আকর্ষণ করলেও আমরা চাই যে এই চার্জটাকে কোনো প্রকার ত্বরণ না দিয়ে বা কোনো গতির পরিবর্তন না করে সমবেগে এইখান থেকে এই পয়েন্টে আসবে। তো এখানে তো একটা ফোর্স আছে, একে অপরকে আকর্ষণ করতেছে। এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু এম এ। তো ফোর্স যদি থাকে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ থাকবে, কোনো প্রকার ত্বরণ না দিয়ে, এই বিন্দু থেকে এই বিন্দুতে চার্জটাকে আনতে চাই, তখন কি করতে হবে? এই আকর্ষণ বলের বিরুদ্ধে এই চার্জকে কি আকর্ষণ করতেছে, এই চার্জটা আমার কিউ জিরো চার্জকে আকর্ষণ করতেছে, এদিকে একটা ফোর্স আছে। বাট আমি চাই কোনো প্রকার ত্বরণ হবে না। তখন কি করতে হবে? এই ফোর্সের বিরুদ্ধে আমাকে এর দিকে ফোর্স প্রয়োগ করতে হবে, বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে। তো কি এই বলের বিরুদ্ধে আবার আমাকে কাজ করতে হচ্ছে। এটা কি? এটা হচ্ছে ওই বলের সাপেক্ষে আমার দ্বারা কৃত ঋণাত্মক কাজ। তাহলে কি উভয় ক্ষেত্রে, এটা পজিটিভ চার্জ হোক কিংবা এটা নেগেটিভ চার্জ হোক, আমাকে বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে যখন আমি কি চাই? এই বিন্দু থেকে এই বিন্দুতে চার্জটাকে
নিয়ে যেতে চাই, তো আমাকে যে পরিমাণ কাজ করতে হয় এখান থেকে এখানে চার্জটাকে নিয়ে যেতে, ধরি সেই চার্জের পরিমাণটা হচ্ছে, সেই কাজের পরিমাণটা হচ্ছে ডাব্লু। ডাবল পরিমাণ কাজ আমাকে করতে হয় এই ক্ষেত্রের বাইরে থেকে একটা একক চার্জকে ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে আনতে আমার ডাব্লু পরিমাণ কাজ করতে হয়। তাহলে যে ডাব্লু বাই কিউ জিরো, এটাকে বলা হয় তড়িৎ বিভব। একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তা হচ্ছে তড়িৎ বিভব। একক চার্জকে ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তা হচ্ছে কি তড়িৎ বিভব। তড়িৎ বিভবটাকে আমরা এখন আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই একটা বস্তু, এই আরেকটা বস্তু, বিভব জিনিসটা বোঝার চেষ্টা করব। এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, ধরি এখানে যে পরিমাণ তাপ আছে, এখানে যে পরিমাণ তাপ শক্তি আছে, এখানে সেম পরিমাণ তাপ শক্তি আছে। কিন্তু এখানে যে এখানে তাপটা আর এখানে তাপটা এগুলো হচ্ছে সমান, তাপ শক্তির পরিমাণটা সমান। বাট এখানকার যে তাপমাত্রা আর এখানকার যে তাপমাত্রা, এটার মধ্যে একটা পার্থক্য আছে। যদি এখানকার তাপমাত্রাটা বেশি এই বস্তুটা, আর এই বস্তুটার তাপমাত্রাটা কম, তখন কি হবে? তখন তাপ কি করবে? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে পরিবহন হবে। তাপ তখন বেশি থেকে কম তাপমাত্রার দিকে পরিবহন হবে। অর্থাৎ এই বস্তুতে তাপের পরিমাণ কত বা এই বস্তুতে তাপের পরিমাণ কত তার উপরে নির্ভর করে না যে তাপটা কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে, বরং নির্ভর করে যে তাপমাত্রা কোথায় বেশি। বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপটা পরিবহন হয়। যদি এখানে 100 জুল তাপ শক্তি পরিমাণ আর এখানে 100 জুল তাপ শক্তি পরিমাণ, বাট তাপমাত্রা ধরি এটা 100 ডিগ্রি সেলসিয়াস, এটা 10 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হবে? তখন তাপ কিন্তু এই উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে এই দিকে পরিবহন হবে। বাট এমন যদি হয় যে এখানে 100 জুল, এখানে 100 জুল, এমন যদি যেটা 50 জুল, হ্যাঁ, এটা যদি 50 জুল হয়, তাপ শক্তিটা 50 জুল হয়, আর এখানে তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপমাত্রাটা 10 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এখানে 10 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হবে? তখনও তাপ এই উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হবে। অর্থাৎ তাপের যে প্রবাহ, তাপের যে পরিবহনটা, এটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না, তাপ শক্তির পরিমাণের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে তাপমাত্রার উপর। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপটা পরিবহন হয়। আরেকটা উদাহরণ দেওয়া যায়। এর মধ্যে পানি আছে, আবার এর মধ্যে পানি আছে। এখন এখানে ধরি 1 কেজি পানি আছে, এখানে 1 কেজি পানি আছে, আর এখানে 5 কেজি পানি আছে। যেহেতু এটা চিকন, হ্যাঁ, এটা যেহেতু এই পাত্রটা যেহেতু চিকন, সেহেতু কি পানির যে লেয়ারটা এই পর্যন্ত, আর এটা মোটা, সেহেতু পানির লেয়ারটা আর একটু নিচে। এখন কি করা হলো? একটা পাইপ দিয়ে জুড়ে দেওয়া হলো। ধরো জোড়াই ছিল, এখানে সিল করা ছিল, পরে এটাকে কি এটাকে সরাই দেওয়া হলো। এখন প্রশ্ন হলো যে পানি এখান থেকে এদিকে প্রবাহিত হবে নাকি এখান থেকে এদিকে প্রবাহিত? পানির প্রবাহটা কিন্তু এই বাম দিক থেকে ডান দিকে হবে। অর্থাৎ যদি এখানে পানির পরিমাণটা বেশি, 5 কেজি পানি, আর এখানে 1 কেজি পানি, বাট পানির হাইটটা কোথায় বেশি? যে এটা বেশি উচ্চতায় আছে পানিটা। পানি কি কেজি হয় না লিটার হয়? পানি কেজি হতে পারে, লিটার হতে অবশ্যই। পানির আমি বললাম ভর 1 কেজি, অবশ্যই। তাহলে ঠিক। আর 1 লিটার আয়তন।
আমি বলছি ভরের কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা, এই পানির উচ্চতাটা বেশি আর এই পানির উচ্চতাটা কি, এই উচ্চতাটা কম। তাহলে কি অধিক উচ্চতা থেকে কম উচ্চতার দিকে পানির প্রবাহটা হবে। অর্থাৎ পানির পরিমাণের সাথে কিছু আসে না, এই পানির প্রবাহটা নির্ভর করতেছে পানির উচ্চতার উপরে। যেখানে উচ্চতা বেশি পানি সেখান থেকে কম উচ্চতার দিকে যাবে। এমন যদি হতো যে এখানে পানির উচ্চতা এই পর্যন্ত, পানির পরিমাণ যায় আমার দেখার বিষয় নেই, পানির পরিমাণ অবশ্যই বাড়বে। ধরলাম 15 কেজি হয়ে গেছে, 15 কেজি ভরার পানি, তখন কি হবে, এই যে এখানে যদি উচ্চতাটা বেশি হয়ে গেছে, এখন পানিটা এই অধিক উচ্চতা থেকে কম উচ্চতার দিকে প্রবাহিত হলো। অর্থাৎ পানির এই প্রবাহের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনটাতে কি পরিমাণ পানি আছে এটার উপর কিছু নির্ভর করতেছে না, পানির প্রবাহটা নির্ভর করে এই হাইট বা উচ্চতার উপরে। একইভাবে চার্জের ক্ষেত্রে চার্জের প্রবাহটা চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, কোনটাতে চার্জ বেশি কোনটাতে চার্জ কম এটার উপরে ডিপেন্ড করে চার্জের প্রবাহটা হয় না, বরং চার্জের প্রবাহ হয় বিভবের উপর নির্ভর করে। যেখানে বিভব বেশি, উচ্চ বিভব, সেখান থেকে চার্জ নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। যেমন তাপের ক্ষেত্রে তাপমাত্রা, চার্জের ক্ষেত্রে কি চার্জ মাত্রা, এই চার্জ মাত্রাটাকে বলা হচ্ছে বিভব, বৈদ্যুতিক বিভব বা তড়িৎ বিভব। অর্থাৎ এই তড়িৎ বিভব, ধরি এটা যদি উচ্চ বিভব হয়, হ্যাঁ এখানে যদি উচ্চ বিভব থাকে, এটা যদি নিম্ন বিভব হয়, তখন কি হবে, তখন আমাদের চার্জ যেটা, হ্যাঁ চার্জ কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এখানে চার্জের পরিমাণ বেশি হতে পারে কম হতে পারে, এখানে চার্জের পরিমাণ বেশি হতে পারে কম হতে পারে। চার্জটা কোন দিকে যাবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। কারণ ইলেকট্রনের প্রবাহ, হ্যাঁ ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহ হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পজিটিভ চার্জের প্রবাহ হয়। এখন উচ্চ বিভব কি, উচ্চ বিভব হচ্ছে যেখানে পজিটিভ চার্জের আধিক্য থাকবে, আর নিম্ন বিভব হচ্ছে যেখানে নেগেটিভ চার্জের আধিক্য থাকবে। উচ্চ বিভব মানে এখানে অনেক পজিটিভ চার্জের আধিক্যটা থাকবে, আর নিম্ন বিভব মানে কি নেগেটিভ চার্জের আধিক্য থাকবে। সহজ ভাষায় বিভবটা কি, বিভব হচ্ছে এমন একটা ধর্ম যা নির্ধারণ করে দেয় যে চার্জ কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে। মনে রাখতে হবে যে চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, আর ইলেকট্রন ঠিকঠাক উল্টা ডিরেকশনে আছে। একটা সার্কিট যদি দেখা হয়, একটা সেল ধরে এখানে একটা রোধ আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, হ্যাঁ এই পার্টটা এটা হচ্ছে উচ্চ বিভব, আর এটা হচ্ছে নিম্ন বিভব। নিম্ন বিভবে নেগেটিভ চার্জটা থাকে, এখান থেকে ইলেকট্রন সাপ্লাই হয়, আর এখান থেকে নিম্ন বিভব থেকে ইলেকট্রন গুলো বের হয়ে এই যে উচ্চ বিভবের দিকে আসে। আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জের ফ্লো, পজিটিভ চার্জের ফ্লো হয়, কারেন্টের ফ্লোটা হয়। এই প্রবাহটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না এই দুই পাশে বিভবটা সমান হয়ে গেছে। কারণ এখান থেকে ইলেকট্রন ছাড়তেছে, তার মানে কি এখান থেকে সে নেগেটিভিটি হারাচ্ছে, ঋণাত্মকতা হারাচ্ছে, তার মানে তার নিম্ন বিভবটা আস্তে আস্তে উচ্চ হচ্ছে। আর যেহেতু সে ইলেকট্রন পাচ্ছে, এই পাশে যেহেতু ইলেকট্রনটা পাচ্ছে, তার উচ্চ বিভবটা আস্তে আস্তে নিম্ন হচ্ছে। তাহলে একসময় দেখা যাবে কি দুই দিকে বিভবটা সমান, তখন আর কোনো বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রনের ফ্লো থাকবে না। অর্থাৎ তড়িৎ প্রবাহ হবে কিনা এটা ডিপেন্ড করে বিভব পার্থক্যের উপর। অর্থাৎ এই পার্টটা আর এই পার্টের মধ্যে একটা পার্থক্য থাকতে হবে, তখনই তড়িৎ প্রবাহটা হবে। ঠিক যেমন এই উদাহরণটা ছিল এরকম, পানির উদাহরণটা,
এই যে এটা ছিল এই পর্যন্ত পানি, এটা ছিল এতটুকু পানি, জুড়ে দিলে কি হয়, পানিটা এখান থেকে এইদিকে ফ্লো করে, এইদিকে প্রবাহিত, কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধরো উচ্চ বিভব, আর এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব। নিম্ন বিভব, তাহলে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কতক্ষণ পর্যন্ত ফ্লো হবে? এই পানির যে আস্তরণটা, লেয়ারটা একটু উপরে উঠবে, একটু উপরে উঠবে, আর এই পানির যে লেয়ারটা একটু নিচে নামবে। তো এই নিম্ন বিভবটা ছিল এখানে নিচের দিকে, উচ্চ বিভবটা উপরের দিকে। তো এই লেয়ারটা একটু উপরে উঠলো, এই লেয়ারটা নিচে চলে আসলো, পরে কি হয়ে গেল, এই দুইটা লেয়ার সেম হয়ে যাবে, সেম হাইটে চলে আসবে। হ্যাঁ, এই যে পানিটা এই পর্যন্ত নামে আসবে, আর এই পানিটা এখান থেকে এত পর্যন্ত উঠে যাবে, তখন কিন্তু আর কোনো ধরনের পানির প্রবাহ হবে না। তাহলে পানির প্রবাহ ততক্ষণ পর্যন্তই হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই উচ্চতার মধ্যে একটা পার্থক্য থাকতেছে, একটা ডিফারেন্স থাকতেছে। সেম ভাবে বিদ্যুৎ প্রবাহ ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত এই বিভবের পার্থক্য থাকবে। আর মনে রাখতে হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পজিটিভ চার্জে ফ্লো হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের ফ্লো হয়। আর তড়িৎ বিভবের সঙ্গে আমরা এইভাবে দিছিলাম যে প্লাস কিউ একটা চার্জ, তার একটা ফিল্ড আছে, একটা তড়িৎ ক্ষেত্র আছে, ফিল্ডের বাইরে থেকে একক চার্জকে ফিল্ডের মধ্যে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটা ছিল আমার তড়িৎ বিভব, সেটা ছিল আমার কি তড়িৎ বিভব। এখন যেহেতু আমাকে যদি এটা বিকর্ষণ করে, এটা পজিটিভ পজিটিভ বিকর্ষণ করলে কি একে ভিতরে আনতে গেলে আমাকে এই বলের বিরুদ্ধে কাজ করতে হবে। যদি এটা নেগেটিভ হয়, আকর্ষণ করতেছে, তখন আমি চাই ত্বরণ না হোক, ত্বরণ ছাড়া এটা আকর্ষণ কোনো প্রকার আকর্ষণ ছাড়া আমার দ্বারা প্রযুক্ত বল দিয়ে আমি কি চাচ্ছি এটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আনতে, তখন কি আমাকে বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তাহলে উভয় ক্ষেত্রে আমাকে বলের বিরুদ্ধে কাজ করতে হয়। বলের বিরুদ্ধে কাজটা হচ্ছে কি ঋণাত্মক কাজ, নেগেটিভ। তাহলে আমার এই কাজটা যেটা সেটা হবে নেগেটিভ, তাহলে ডাব্লুটা হবে নেগেটিভ। তখন আসলে কি ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু বাই কিউ নট। কারণ কি, আবারও বলি, যদি দুইটাই পজিটিভ হয়, বিকর্ষণ করে, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে আমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চার্জটাকে আনতে হচ্ছে, তাহলে আমার দ্বারা কৃত কাজ এই বিকর্ষণ বলের সাপেক্ষে ঋণাত্মক কাজ। আর যদি এটা নেগেটিভ হয়, নেগেটিভ যদি হয়, আকর্ষণ করতেছে বাট আমি চাই কোনো প্রকার ত্বরণ হবে না, গতির পরিবর্তন হবে না, তাই আমি কি করতেছি, এই আকর্ষণ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করে এটাকে ত্বরণ ছাড়া সমবেগে এই বিন্দুতে আনতেছি, তখন কাজটা নেগেটিভ। তাহলে ডাব্লু যেটা, এই কাজটা হচ্ছে নেগেটিভ, তাহলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লু বাই টু, জিরো। আমরা জানি এই কাজের এককটা হচ্ছে জুল, আর চার্জের একক হচ্ছে কুলম্ব। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার তড়িৎ বিভব যেটা, এটা একক হয় জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব। হ্যাঁ, অথবা এই তড়িৎ বিভবের এককটাকে বলা হয় ভোল্ট। কি বলা হয়? ভোল্ট। তড়িৎ বিভবের এককটা হয় ভোল্ট। একটা ধাতব গোলক আছে আমাদের কাছে, এই ধাতব গোলকের উপরে চার্জ বন্টিত আছে, যদি টোটাল চার্জটা হচ্ছে প্লাস কিউ। ধাতব গোলকটার উপরে চার্জ বন্টিত আছে, গোলকের টোটাল চার্জটা হচ্ছে প্লাস কিউ বা কিউ, এই টোটাল চার্জটা হচ্ছে কিউ। এই ধাতব গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, ধাতব গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, তার উপরে কিউ পরিমাণ চার্জ দেওয়া হলো, তাহলে পোটেনশিয়াল বা এই ধাতব গোলকটার বিভব কত হবে? এই ধাতব গোলকটার বিভব হবে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। ধাতব গোলকটার বিভব হবে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। এখানে সি হচ্ছে কি গোলকটার ধারকত্ব, গোলকের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। সি হচ্ছে গোলকটার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। ধাতব গোলকের ধারকত্ব সি, এটার একটা সূত্র আছে, ইজ ইকুয়াল টু আর বাই কে। সি হচ্ছে কি ধাতব গোলকের ধারকত্ব, সি হচ্ছে ধাতব গোলকের ধারকত্ব,
আর হচ্ছে এই গোলকটার ব্যাসার্ধ, ধাতব গোলকের ব্যাসার্ধ। কে কি, এটা আমরা সূত্র দেখছিলাম, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা সেই কে, হ্যাঁ হচ্ছে সেই কে। কে এর ভ্যালু কত ছিল? কে এর ভ্যালু ছিল কত? 9 × 10⁻৯, তাই না? এটা ছিল ভ্যালু, একক দিয়ে মাথা ব্যথা নেই। তো গোলকের ধারকত্ব সি ইজ ইকুয়াল টু আর বাই কে। কে এর ভ্যালু ছিল কত? 9 × 10⁻৯। যদি ভি ইকুয়াল টু কিউ বাই সি হয়, তাহলে উপরে দেখতেছি কি আমাদের কিউ, কি সি হচ্ছে আর বাই কে, সি হচ্ছে আর বাই কে। তাহলে আমাদের কি আসে? কিউ কে কিউ বাই আর, কে কিউ বাই আর। তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর। অর্থাৎ একটা ধাতব গোলকের যে বিভব সেটা হচ্ছে কে কিউ বাই আর। তাহলে কোন একটা ধাতব গোলকের যে পৃষ্ঠতলের বিভব, কোন একটা ধাতব গোলকের যে পৃষ্ঠতলের বিভব, হ্যাঁ, এর যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠতলের বিভবটা হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর। এই ধাতব গোলকের পৃষ্ঠতলের বিভব হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর। কে হচ্ছে 9 × 10⁻৯, কিউ হচ্ছে এই ধাতব গোলকের উপরে কি পরিমাণ চার্জ বন্টিত আছে, আর হচ্ছে ধাতব গোলকটার ব্যাসার্ধ। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কি নির্ণয় করতে পারি? ধাতব গোলকের পৃষ্ঠতলের বিভবটা নির্ণয় করতে পারি। তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ভি ইজ ইকুয়াল টু মেইনলি ডাব্লিউ বাই কিউ জিরো, বা কিউ নট, এটা মনে রাখতে হবে। আর ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর, এটা এখন দরকার নাই। এটা হচ্ছে কি আর এর সাপেক্ষে, হ্যাঁ, আর এর সাপেক্ষে ভি এর যে চেঞ্জ, এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র। আর ভি কি ডাব্লিউ বাই কিউ জিরো, কিউ নট, এটা মনে রাখতে হবে। আর এই ধাতব গোলকের পৃষ্ঠে যে বিভব সেটা হচ্ছে ভি কে কিউ বাই আর। বিদ্যুৎ কেন্দ্রে আমরা প্রায় দেখি যে এরকম একটা বোর্ড দেওয়া থাকে 10,000 ভোল্ট, 10,000 ভোল্ট, ডো নট টাচ করতে নিষেধ করে, তাই না? কেন নিষেধ করে? কারণ এই যে ভোল্টেজটা, এটা এই ভোল্টেজটা এটাকে টাচ করলে কি হবে? এই যে তারগুলা, হ্যাঁ, তোমার তার বা হচ্ছে যাই বলো, যেখানে লেখা থাকবে আর কি 10,000 ভোল্ট, এটা শক খাওয়ার সম্ভাবনা থাকে। কখন শক খায়? যখন বিভব পার্থক্য হয়, বিভব পার্থক্যটা যখন থাকে, হ্যাঁ, যে কারণে এখানে লেখা থাকে 10,000 ভোল্ট, ডো নট টাচ। এখন এখন এই মনে পড়তেছে কথা থাকে, বেশি বড় করিস না, এখন এই কারেন্টের লাইনের যারা কাজ করে, এটা ধরো এরকম কারেন্টের তার আছে, হ্যাঁ, তো দেখা যায় কি যে তারা হেলিকপ্টারে করে যায়, হ্যাঁ, হেলিকপ্টারে করে যায়, এটাই হেলিকপ্টার, পায়ে হয়ে গেল নাকি এটা হেলিকপ্টার, হেলিকপ্টারে করে যায় তারা। তো এখানে ধরো এই তারটার পোটেনশিয়াল বা বিভব হচ্ছে 10,000 ভোল্ট, হ্যাঁ। এখন এখানে একটা সেট আপ থাকে, এই হেলিকপ্টারটা সহ এখানে একটা সেট আপ করা হয়। এর ফলে কি হয়? এই হেলিকপ্টারটার বিভব, এখানে যে মানুষটা বসে আছে না, এখানে যে মানুষটা বসে আছে তার বিভব সহ হেলিকপ্টারটার বিভব 10,000 ভোল্ট হয়ে যায়। তাহলে এটাও 10,000 ভোল্ট, এটাও 10,000 ভোল্ট। এর ফলে কি হয়? চার্জের কোনো প্রবাহ হয় না, ফলে ব্যক্তিটা বৈদ্যুতিক শক খায় না। আর যদি এমন হতো যে এই ব্যক্তিটা একটা পা মাটিতে দেয়া আছে, এই ব্যক্তিটা একটা পা মাটিতে দেয়া থাকে, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হলো গ্রাউন্ড, যে তারটা আছে, ব্যক্তিটা কি করলো? তারটাকে ধরলো, কারণ তার পা আছে মাটিতে। তারটার যে ভোল্টেজ সেটা হচ্ছে 10,000 ভোল্ট, 10,000 ভোল্ট। আর সে গ্রাউন্ডে আছে, গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তখন কি হয়? এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পজিটিভ চার্জের ফ্লো হয়, পজিটিভ চার্জের ফ্লো হয় এবং ব্যক্তিটা শক খায়, ঠিক আছে? তখন কি হয় যে গ্রাউন্ডে কিন্তু অনেক নেগেটিভ চার্জ আছে,
এখান থেকে কি হয়, ইলেকট্রনগুলো এই মানুষটার বডি দিয়ে, হ্যাঁ, এই তার হয়ে এদিকে যায়, আর পজিটিভ চার্জটা এদিকে ফ্লো করে। বাট যখন এই তারগুলো মেরামত করা হয় তখন কি করা হয়, তখন সামহাও এই মানুষটা আর এই তারের বিভবটাকে সমান করে ফেলা হয় 10,000 ভোল্ট। তখন চার্জের কোনো প্রকার ফ্লো হয় না, এবং এই ব্যক্তিটা কি বলে নিরাপদ থাকে। হ্যাঁ, এখানে একটা সেট আপ রেডি করা হয়, যার ফলে ভোল্টেজটাও 10,000 ভোল্ট হয়ে যায়। যেমন এখানে প্রায় দেখা যায় কি, এই একটা তার ধরো 10,000 ভোল্টের তার, একটা তার হচ্ছে 100 ভোল্টের তার। এখানে একটা পাখি বসে আছে, হ্যাঁ, আচ্ছা একটা মানুষই বসে আছে, তো তার একটা বা দুইটা পাই কি এই তারের উপরে, হ্যাঁ, তো তার যে ভোল্টেজ এখানে 10,000 ভোল্ট বিভব, তাহলে সে কিন্তু কোনো বৈদ্যুতিক শক অনুভব করবে না। কিন্তু এমন যদি হতো যে এই ব্যক্তিটা একটা পা দিয়ে রাখছে হলো এই তারে, আর একটা পা দিয়ে রাখছে হলো এখানে, তখন কি হতো, তখন এই উচ্চ বিভব থেকে চার্জটা নিম্ন বিভব দিকে ফ্লো হতো, তখন ব্যক্তিটা বৈদ্যুতিক শক পেত। ওকে, তো মেইন বিষয় হলো যে এই কাজটা কিভাবে করা হয়। এই কাজটা করার জন্য যে হেলিকপ্টারে যেতে হয়, তো সেই হেলিকপ্টার ব্যক্তিটা থাকে, তার মেরামত করতে যায়। তখন কি যে এই হেলিকপ্টারটাকে তার সাথে এমনভাবে সংযোগ দেওয়া হয় যার ফলে এই হেলিকপ্টারটা ভোল্টেজ 10,000 ভোল্ট হয়ে যায়, ব্যক্তিটারও ভোল্ট হয়ে যায় 10,000। তো কোনো প্রকার বিভব পার্থক্য থাকে না, চার্জের কোনো প্রবাহ হয় না, ব্যক্তিরা বৈদ্যুতিক শক খায় না। আর পৃথিবীর বিভব হচ্ছে 0, হ্যাঁ, পৃথিবীর বিভব হচ্ছে 0 গ্রাউন্ড। পৃথিবীর বিভব হচ্ছে কি 0, যে কারণে যে কোনো একটা বড় মাপের যন্ত্র, হ্যাঁ, যেখানে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া আছে, যেখানে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, কি করে সেখানে আর্থিং করা হয়। হ্যাঁ, যেখানে একটা বড় মাপের যন্ত্র আছে, এটাকে আর্থিং করা হয়। এর ফলে কি হয়, কখনো এখানে কোনো দুর্ঘটনা ঘটলে যেন সমস্ত চার্জটা গ্রাউন্ডে চলে যেতে পারে, মানে আর্থিং করা হয়। আর মানে তবে পৃথিবী হচ্ছে কি একটা চার্জের সমুদ্রের মতো, এখানে বিপুল পরিমাণ চার্জ আছে। পৃথিবীতে সামান্য পরিমাণ নেগেটিভ চার্জ দিলে বা সামান্য পরিমাণ নেগেটিভ চার্জ নিলে পৃথিবীর চার্জের তেমন কোনো পরিবর্তন হয় না। আর পৃথিবীর বিভবটা হচ্ছে কি 0 ভোল্ট। তো আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা তড়িৎ ধারক নিয়ে আলোচনা করব, ধারক বা ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব।